শোনা যাচ্ছে তোরে? এটা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার দেখ, ধর আচ্ছা, এটা একটা পয়েন্ট যে এই প্যারালোগ্রাম ইজ এ রেক্ট্যাঙ্গেল ইফ ডায়াগোনালস আর ইকুয়াল। দেখ, এটা একটা সামান্তরিক আছে। এবার এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল কোনোদিনই এক না, তোরা দেখতে পাচ্ছিস এইটা ছোট এটা বড়। এবার তুই এইটাকে একটু একটু সোজা করতে থাক। দেখ, যত সোজা করবি এটা তত কাছাকাছি যেতে থাকবে এদের লেন্থ। কোন জায়গায় গেলে সমান হয়ে যাবে? যদি এই রকম জায়গায় পৌঁছে যাস, দেখবি এইটা আর এটা একদম সমান হয়ে যাবে। এবার দেখ, এটা কি হয়ে গেল? একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গেল হয়ে গেলেও এর দুটো বাহু তো প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল। ও 90 ডিগ্রি কোণগুলো তো আমি কি করব, আমার সামান্তরিক হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহু সমান এবং সমান্তরাল, একইভাবে এই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে রেক্ট্যাঙ্গলও তো একটা প্যারালোগ্রাম। তাহলে একটা প্যারালোগ্রাম বা সামান্তরিকের কর্ণগুলো কখন সমান হবে? যখন এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ। এবার আর একটা জিনিস দেখ, এখানে সব পয়েন্ট টু পয়েন্ট মনে রাখার কিছু দরকার নেই, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, চেষ্টা করি যতটা মনে থাকে। এবার এটা একটা প্যারালাল লাইন। ধর এইটাও একটা সামান্তরিক, আবার এইটাও একটা সামান্তরিক। প্রথম সামান্তরিকটায় এর এরিয়া কত হবে? ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমি উচ্চতা মানে এদের ভিতরকার দূরত্ব। এটা ধর এইচ ধরলাম, ভূমি এ, তার এরিয়া হবে এইচ। এবার যখন আমি এই সামান্তরিকটা করলাম, এর ক্ষেত্রেও ভূমি এ এবং উচ্চতা, দেখ দুটো সমান্তরাল রেখার ভিতরের দূরত্ব তো আর কোনো সময় আলাদা হতে পারে না। তো এর ক্ষেত্রে উচ্চতা এইচ, তার মানে এর ক্ষেত্রে এরিয়া হচ্ছে এইচ। তার মানে দুটো সমান্তরাল রেখার ভিতরে যদি আমরা কোনো এই চতুর্ভুজ আঁকি, তাহলে সেই চতুর্ভুজগুলো যদি বেশ একই থাকে বা ভূমি যদি একই থাকে, দেখ এখানটায় ভূমি এক আছে, ঠিক আছে? যদি দুটো সমান্তরাল রেখার ভেতরে আমরা চতুর্ভুজ আঁকি, ঠিক আছে, সরি চতুর্ভুজ না, হচ্ছে আমরা যদি প্যারালোগ্রাম আঁকি বা সামান্তরিক আঁকি এবং তাদের ভূমি যদি একই থাকে এবং তারা যদি একই সমান্তরাল রেখার মানে একই সমান্তরাল রেখা দ্বয়ের ভেতরে অবস্থান করে, তখন তাদের এরিয়া সবসময় সমান হয়। কারণ দেখ, ভূমি এক আছে, এরিয়া মানে কি হয়? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলছে একই আছে, এবি ভূমি, আর সমান্তরাল রেখার ভিতরে উচ্চতা বা দূরত্ব কোনো সময় আলাদা হতে পারে না। তাহলে তুই যতই সমান্তরিক আঁক এখানটায়, সবার এরিয়া হবে এ বি ইন্টু এ হাইট এইচ। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার এই সমান্তরাল রেখা আছে যার ভিতরে এ বি সি ডি একটা সামান্তরিক এঁকেছি, তাহলে এর এরিয়া হবে এ বি ইন্টু এইচ। আমি ধরলাম এই হাইটটা, এদের ভিতরে দূরত্ব এইচ। আর এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এরিয়া হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি ইন্টু উচ্চতা, মনে করি এইচি উচ্চতা, একই উচ্চতা হবে, দুটো সমান্তরাল রেখার ভিতরে তার আলাদা উচ্চতা হতে পারে না। তাহলে দেখ, ত্রিভুজের এরিয়া আর এই সমান্তরিকার এরিয়া যদি তুই কম্পেয়ার করিস, ত্রিভুজের এরিয়াটা অর্ধেক, সামান্তরিকের অর্ধেক। তুই চোখে দেখলেও বুঝতে পারবি। দেখ, এখানে যতটা জায়গা আছে এখানে আর এখানে মিলে ততটা জায়গা আছে, তার মানে ত্রিভুজের এরিয়াটা হচ্ছে সামান্তরিকের অর্ধেক। তাহলে কখন হবে এটা? যদি একই সমান্তরাল রেখার ভিতরে একই ভূমি নিয়ে, একই সমান্তরাল রেখার ভিতরে একই সমান্তরাল রেখা যুগলের ভিতরে একই ভূমি নিয়ে যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক আঁকা হয়, তাহলে ত্রিভুজের এরিয়া সবসময় সামান্তরিকের এরিয়ার অর্ধেক হবে। বোঝা গেল?
হ্যাঁ বোঝা গেছে। এই হচ্ছে ফর্মুলা। তারপরে রেক্ট্যাঙ্গেল তোদের আমি অলরেডি বলে দিয়েছি। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো সমান হতে হয়। সমান আছে, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। কোণগুলো হতে হয় রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। এবার দেখ, প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি বিপরীত বাহুগুলো সমান্তরালও হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, আলটিমেটলি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি। এই ক্ষেত্রে একই জিনিস, যে কর্ণগুলো হয়, কর্ণগুলো যে ছেদ বিন্দু, সেটা হচ্ছে কর্ণগুলোকে সমান দুই ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। মানে এটা 4 হলে এটা 4, এটা 6 হলে এটা 6। এখানেও টোটাল এটাকে সমদ্বিখণ্ডিত করলো। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, কোনো জিনিসের পেরিমিটার বলা হয় চার পাশের যোগফল। ধর এদিকে 4 মিটার, 5 মিটার, 4 মিটার, 3 মিটার। তাহলে পেরিমিটার হচ্ছে চারিপাশের যোগফল, মানে 8 5 13 আর 3 16 মিটার হচ্ছে তোর পেরিমিটার। তারপরে কোশ্চেন বলছে, পয়েন্ট বলছে ফর এ গিভেন পেরিমিটার, মানে তোকে একটা বললো যে তোর কাছে পেরিমিটার 20 সেন্টিমিটার আছে। তোর এখানে 20 সেন্টিমিটার পেরিমিটার আছে, মানে তোকে এমন একটা চতুর্ভুজ বের করতে হবে যাদের বাহুগুলো যোগফল কত হবে, 20 সেন্টিমিটার হবে। সেটা হতে পারে 5 5 4 4 হলো, 6 6 হলো। এটাও একটা আমার তোর রেক্ট্যাঙ্গেল তৈরি হলো, যার বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান। আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। তো এখানটার কোশ্চেন হচ্ছে, যদি পেরিমিটার গিভেন থাকে, মানে পেরিমিটার যদি দেওয়া থাকে, তাহলে ওই পেরিমিটার দিয়ে বা ওই পরিসীমা দিয়ে যে ফিগারটা বানানো যায়, যার ম্যাক্সিমাম এরিয়া থাকে, সেটা হচ্ছে একটা স্কোয়ার। মানে যদি বলতে পরে গিভেন পেরিমিটার, মানে তোকে পেরিমিটার বললো যে এতটা দেবো, একদম রেস্ট্রিক্ট করে দিল, তাহলে ওই পেরিমিটারে যে ম্যাক্সিমাম এরিয়ার একটা চতুর্ভুজ আঁকানো যাবে, সেটা একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র হবে। ঠিক আছে দাদা, এটা আমি আরেকবার একটু বলে দাও, বুঝতে পারলাম না তো। মানে বড় ক্ষেত্র কোন জায়গাটা হবে? না না, আমি বলছি দেখ, তোকে ধর বললো 20 মিটার আমাকে পেরিমিটার দিল, বললো তুমি বর্গক্ষেত্র বানাও বা আয়তক্ষেত্র বানাও, আমার এরিয়া ম্যাক্সিমাম দরকার। আচ্ছা, তো 20 মিটার আমি এটাকে এইভাবে ভেঙে দিলাম, 4 4 6 6। তাহলে এখন এর এরিয়া কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 6 ইন্টু 4 মানে 24। এই 20 মিটারটায় আমি এরকমও করতে পারতাম, একটা বর্গক্ষেত্র বানাতে পারতাম, 5 5 5 5। এই ক্ষেত্রে এরিয়ার হতো 5 5 25। তাহলে এরিয়া কার বেশি হলো, এই বর্গক্ষেত্রটার বেশি হলো। মানে তোর কাছে যদি পেরিমিটার বা পরিসীমা গিভেন থাকে, তাহলে যে ফিগারটা আঁকা যাবে, যার ম্যাক্সিমাম এরিয়া হবে, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তারপরে এসবগুলো একটু তোর রিডিং দিয়ে দিই শুধু। হ্যাঁ, বলছে দ্য ফিগার ফাউন্ড বাই জয়নিং দ্য মিড পয়েন্টস অফ অ্যাডজাসেন্ট সার্ভিস, তোর অ্যাডজাসেন্ট বাহু বা আর্মস, মানে এই বাহুগুলো যদি মধ্যবিন্দুকে যোগ করা হয়, এই মধ্যবিন্দুকে যদি যোগ করি, তাহলে কি পাবো, একটা মনে হয় কী পাওয়া যায়, দেখ রম্বস হতে পারে। হ্যাঁ, যেটা তৈরি হবে সেটা হচ্ছে রম্বস। দ্য ফিগার ফাউন্ড বাই জয়নিং মিড পয়েন্টস অফ এ অ্যাডজাসেন্ট সাইড অফ দ্য অ্যাডজাসেন্ট সাইড, মানে যে অ্যাডজাসেন্ট সাইডগুলো আছে, তাদের যে মধ্যবিন্দু আছে, সেগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে পাবো একটা রম্বস। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। কারো অসুবিধা থাকলে আবার বল আগে। বল ভাই কেউ। হ্যাঁ ঠিক আছে। তারপরে এবার দেখ, রেক্ট্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা একটা ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে কর্ণ দৈর্ঘ্য কী হবে, কর্ণ ডি ধরলাম, ডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ডি সমান হবে √ বি স্কোয়ার প্লাস স্কোয়ার এল স্কোয়ার। বোঝা গেল?
বল, বুঝেছিস? তারপরে বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল অফ রেক্ট্যাঙ্গেল, মানে একটা রেক্ট্যাঙ্গেলের যদি অ্যাঙ্গেলের বাইসেক্টর, আমরা একটু আগে যেগুলো করলাম, বল। ওয়েট ব্রো, নেটওয়ার্ক প্রবলেম, একটু থাম, ঠিক হয়ে যাবে। একটু থাম, নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, 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 শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, আওয়াজটা একটু আস্তে আসছে। এখনো আস্তে আস্তে? না, ঠিক আছে। আচ্ছা, আমরা কত দূর হলো? হ্যাঁ, এবার দেখ, তো যদি এটা আমার হয় রেক্ট্যাঙ্গেল, তার মানে এই ট্রায়াঙ্গেলটা এবিসি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখান থেকে তোরা ডায়াঙ্গেলের
ওই ডায়াগোনালের ভ্যালু বের করতে পারি সেই পিথাগোরাসের সূত্র দিয়ে √স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তারপর বলছে বাইসেক্টার্স অফ অ্যাঙ্গেলস অফ রেক্ট্যাঙ্গেল, মানে এই এটা যদি রেক্ট্যাঙ্গেল হয় এর অ্যাঙ্গেলের বাইসেক্টরগুলো যদি এইভাবে টানিস, ওই যে আগে সামান্তরিকের ক্ষেত্রে যেটা করলাম, এটা করলে কি তৈরি হয়, এই পয়েন্টটার থেকে ডাইরেক্ট কোশ্চেন দেওয়া হয়, এটা মনে রাখবি। তাহলে যদি অ্যাঙ্গেলের বাইসেক্টরগুলো টানা হয় তাহলে কি তৈরি করবে, আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবে, একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল তৈরি করবে। তারপরে রম্বস। রম্বস আমি আগেই বললাম, যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত না, চারটে বাহুই সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, মানে এটা সমান্তরাল হবে, আবার এটা সমানও হবে, এটা সমান্তরাল হবে, এবার সমানও হবে। এবার কি আলাদা আলাদাভাবে সমান না, এটা 4 হলে এটা 4, এটা 4, এটা 4, সবগুলো 4, সবগুলো বাহুর দৈর্ঘ্য একই, এটাকে বলা হয় রম্বস। এবার রম্বসের ক্ষেত্রে খুব ভালো একটা দেখ, এতক্ষণ পর্যন্ত কোনো জায়গায় ডায়াগোনালগুলো একে অপরের সাথে 90 ডিগ্রিতে ক্রস করতো না বা ইন্টারসেক্ট করতো না। ডায়াগোনালের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে এই ডায়াগোনালগুলো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে। বোঝা গেল? বোঝা গেল বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। তারপরে রম্বস মে অর মে নট বি এ স্কোয়ার, মানে রম্বস স্কোয়ার হতেও পারে নাও হতে পারে। কারণ দেখ, এটাকে স্কোয়ার, এটা স্কোয়ার না, কারণ এই কোণগুলো তো 90 ডিগ্রি না। কিন্তু এই কোণগুলোকে যদি শুধু 90 ডিগ্রি করে দিই তাহলে একটা স্কোয়ার তৈরি হয়ে যাবে। তার মানে সব স্কোয়ারই রম্বস, কিন্তু রম্বস সব স্কোয়ার না। রম্বসের কোন ক্ষেত্রে এটা স্কোয়ার হবে, যখন কোণগুলো 90 ডিগ্রি হবে। এবার দেখ, একটা স্কোয়ারের ভিতরে যা প্রপার্টি আছে রম্বসকে স্যাটিসফাই করে। কি প্রপার্টি? বাহুগুলো সমান্তরাল হতে হবে, বিপরীত বাহুগুলো সমান্তরালের ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রেও সমান্তরাল, এবং চারটে বাহু সমান হতে হবে। তাহলে এটাও একটা রম্বস। তাহলে স্কোয়ারকে রম্বস বলাই যায়, কিন্তু রম্বসকে আমরা স্কোয়ার বলতে পারবো না, কারণ রম্বসের যে কোণগুলো 90 ডিগ্রি হবে আমাকে কেউ বলে দেয়নি। 4 নম্বর, দ্য ফিগার ফর্মড বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ অ্যাডজাসেন্ট সাইজ, মানে রম্বসের এই মাঝের বাহুর মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে কি তৈরি হয়, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়। এবার স্কোয়ারের ক্ষেত্রে কি তৈরি হবে, আর একটা স্কোয়ার তৈরি হবে। দেখ, রেক্ট্যাঙ্গেল কেন তৈরি হবে, যদি একটা এই ক্ষেত্রে যেমন হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ এখানে রেক্ট্যাঙ্গেলই তৈরি হবে। তাহলে এই মিড পয়েন্টগুলোকে যদি যোগ করি তাহলে যে ফিগারটা তৈরি হবে, বাহুর মিড পয়েন্টগুলোকে যদি যোগ করি তাহলে যে ছোট্ট ফিগারটা তৈরি হবে সেটাকে একটা রেক্ট্যাঙ্গেল হবে। এবার দেখ, আমার রম্বসের এরিয়ার ফর্মুলা, এটা মনে রাখবে, এরিয়া ইকুয়াল টু হয় হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে দুটো কর্ণের যোগফল। রম্বসের ক্ষেত্রে এরিয়া হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যোগফল বলছে, গুণফল। কেন হয় দেখ, এটা রম্বস তো, এবার এই ত্রিভুজ ধর, আমি এই টোটালটাকে d1 ধরলাম আর এই টোটালটাকে d2 ধরলাম, তাহলে এটা কত, d1/2, আর এটা হচ্ছে d2/2। তাহলে এই ছোট ত্রিভুজটার এরিয়া হবে হাফ ইন্টু ভূমি মানে d1/2 আর উচ্চতা মানে d2/2। এটা হলো এই ছোট ত্রিভুজটার এরিয়া। এরকম কটা এরিয়া আছে, চারটে ত্রিভুজ আছে। তাহলে 2 2 কেটে গেল, তাহলে এরিয়া হয়ে গেল হাফ ইন্টু d1 d2। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা করার দরকার নাই, এই ফর্মুলাটা মনে রাখবি, d1 প্লাস d2 স্কোয়ার, মানে কর্ণদ্বয়ের স্কোয়ারের যোগফল ইকুয়াল টু বাহুগুলো স্কোয়ারের যোগফল। দেখ, এত কিছু তোদের মনে থাকবে না, সাধারণ ব্যাপার, কিন্তু যতটা পারিস মনে রাখার চেষ্টা করিস, ঠিক আছে? বোঝা গেল বল?
হ্যাঁ ঠিক আছে। তারপরে স্কোয়ার তোরা শিখেই গেছিস, স্কোয়ার নিয়ে আমার কিছু বলার নেই। স্কোয়ারের ক্ষেত্রে 4টে বাহু সমান হতে হবে এবং কোণগুলো 90 ডিগ্রিতে হবে। কোণগুলো যেহেতু 90 ডিগ্রি, অবভিয়াস অপোজিট বাহুগুলো প্যারালালও হবে বা সমান্তরাল হবে। যেমন রম্বসের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডায়াগোনালগুলো একে অপরকে 90 ডিগ্রিতে টাচ করে, স্কোয়ারের ক্ষেত্রেও তাই একে অপরকে 90 ডিগ্রিতে টাচ করে। স্কোয়ারের এরিয়া হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে AB। স্কোয়ারের ক্ষেত্রে কর্ণগুলো একে অপরকে সমান 2 ভাগে ভাগ করে, মাঝের এই ইন্টারসেকশন পয়েন্টটা এই দুজনকে সমান 2 ভাগে ভাগ করে, হয়ে গেল। স্কোয়ারের ক্ষেত্রে AB হয় না, স্কোয়ারের ক্ষেত্রে হয় A স্কোয়ার, কারণ দুটো বাহু তো সমান, B থাকে না, A ইন্টু A মানে A স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারের ক্ষেত্রেও ডায়াগোনালের দৈর্ঘ্য কী হবে, এই A আর এই A, তাহলে DB স্কোয়ার সমান A স্কোয়ার প্লাস A স্কোয়ার। তাহলে DB সমান √2A স্কোয়ার মানে A√2, মানে কর্ণের দৈর্ঘ্য হয় সবসময় A√2। এটা মনে রেখে দিস, মনে রাখলে এমনিও বের করতে পারবি, অসুবিধা নেই। হলো, সবাই বুঝেছিস? হ্যাঁ। তারপরে ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কি বলেছিলাম, দুটো বাহু সমান্তরাল হবে, বাকি কে কার সাথে সমান কিচ্ছু জানে না। তাহলে এইটার এরিয়া আমরা কীভাবে বের করতে পারি, এটাকে টেনে দেয় এইভাবে, দুখানা ত্রিভুজ হলো, নিচের ত্রিভুজের এরিয়া হবে হাফ ইন্টু AB ইন্টু উচ্চতা। এবার দেখ, এই উচ্চতাও যা, এই উচ্চতাও তাই, মানে এই প্লাস ওপরের ত্রিভুজটার, এই ত্রিভুজটার এরিয়া কত, হাফ ইন্টু CD ইন্টু, দেখ এই ত্রিভুজের উচ্চতা এইটাই AC, তার মানে ফর্মুলা হবে হাফ ইন্টু H ইন্টু AB প্লাস CD। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বোঝা গেল? হ্যাঁ। এবার যদি তোদেরকে বলে এর মিডিয়ান কত হবে, মানে এর প্যারালাল আর একটা রেখা হবে যেখানে এখানে ঠিক মাঝামাঝি, মানে এর মিডিয়ানটার দৈর্ঘ্য হবে এইটার আর এইটার যোগফলের অর্ধেক, মানে হাফ ইন্টু AB প্লাস CD। বোঝা গেল? বল, কেউ না বুঝতে পারলে বল। বল রে বল। মিডিয়ানটা আরেকবার বলো। মিডিয়ানটা কিছুই না, হাফ ইন্টু, দেখ মিডিয়ান মানে এইটার আর এইটার সমান্তরাল বাহু দুটোর মাঝামাঝি কোনো একটা লাইন টানতে হবে। এটা বুঝতে পারছি, এর আর এর ঠিক মাঝামাঝি হবে, মানে হাফ ইন্টু AB প্লাস CD। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ফর্মুলাটাও মনে করে রেখে দিবি, দরকার নেই, পরীক্ষায় আসে না, ফালতু। এটা পরে করাবো, সিমিলারিটি হয়ে গেলে করাবো। আচ্ছা, যদি বলে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এগুলো মনে রাখ, যে এইটা আর এইটার মিড পয়েন্ট, এর মিড পয়েন্ট এটা, এর মিড পয়েন্ট এটা, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? মিড পয়েন্ট মানে কি, এইটাকে 1:1 অনুপাতে কেটেছে, মানে টোটালটা যদি 8 হয় 4 4, এদিকেও তাই 4 4, তাহলে এর দৈর্ঘ্য হবে, সব সময় মনে রাখবি, হাফ অফ, যদি সমান ভাগে ভাগ করে, মানে যদি মিড পয়েন্ট হয়, এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু BC, হাফ ইন্টু BC মানে হাফ ইন্টু এর অর্ধেক, BC এর অর্ধেক। বোঝা গেল? হ্যাঁ। তারপরে আসছে পলিগন। পলিগন মানে যার একের বেশি বাহু থাকে তাকে বললে পলিগন। এবার পলিগনে মাথা ফালতু খাটানোর দরকার নাই, পলিগনের ফর্মুলা মুখস্থ করে নিবি। কি ফর্মুলা? পলিগনের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলোর যোগফল। পলিগন মানে একের বেশি বাহু থাকলে পলিগন,
তাহলে এর ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো যোগফল এর মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। বোঝা গেল? এবার এইটা আমরা চেক করতে পারি কি, ত্রিভুজের ক্ষেত্রে এন এর মান কত, বাহু সংখ্যা 3, তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি উত্তর হবে। বোঝা গেল? হ্যাঁ তারপরে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলগুলোর যোগফল হয় 360 ডিগ্রি, মানে একটা এর পলিগনের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলগুলোর টোটাল যোগফল হয় 360 ডিগ্রি। এটা এর না, সবার ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি, সবার ক্ষেত্রে। তারপরে একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু, এর এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু হয় 360/n, মানে যতগুলো বাহু থাকবে ততটা। বল, বোঝা গেল? বল ভাই, কেউ রেসপন্স কর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবাই বল। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা দুটো ফর্মুলা শিখলাম। পলিগনের ক্ষেত্রে টোটাল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল n-2 ইন্টু 180 ডিগ্রি, আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখ, যতগুলো বাহু থাকে ততগুলোই তো কোণ থাকে, তাহলে টোটাল যদি 360 ডিগ্রি হয়, একটার ভ্যালু কত, 360 ডিগ্রি বাই n। ঠিক আছে? তারপর হচ্ছে নাম্বার অফ ডায়াগোনাল, মানে একটা পলিগনের কতগুলো ডায়াগোনাল থাকে, এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n-3/2। ঠিক আছে? হ্যাঁ দেখ, এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা আছে কিনা বল। হ্যাঁ ঠিক আছে। সবাই বুঝেছিস? হ্যাঁ